প্রিয় প্রণয়িনী জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 2। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য বাবার সাথে দ্বন্দ্বে নেমেছিলেন সেই সম্পর্ক তিনি নিজ হাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। বন্দুকের ভিতর থেকে বের হওয়া গুলি মানুষের শরীরে আঘাত করলে সেটি সময়ের সাথে চামড়ার আস্তরণে ঢাকা পড়ে, কিন্তু মানুষের মুখ থেকে বের হওয়া কথার বলি তা মনে আঘাত করলে কখনো চামড়ার আস্তরণে ঢাকা পড়ে না। হেলাল সাহেবের কিছুক্ষণ আগের কথা শুনে না বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন নাসির সাহেব। নাসির সাহেবের এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারলেন না হেলাল সাহেব। রাগী গলায় চোখ মুখ অন্ধকার করে বললেন, আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হ। তুই কি বুঝতে পারছিস না আমার কথা নাসির? তোকে বারংবার এই কথা বলতে হচ্ছে কেন? ইসরাত দাঁড়িয়েছিল নাসির সাহেবের পাশে। বাবাকে স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বুক দরফর করে উঠল ছোট মেয়েটা। কাদু কাদু চোখে বাবার দিকে তাকিয়ে হাত দিয়ে চেপে ধরল নাসির সাহেবের বড় হাতখানা। নাসির সাহেব ইসরাতের স্পর্শে কেঁপে উঠলেন। এতক্ষণ ধরে দেন জ্ঞান হারিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন বাইয়ের সামনে। অবিশ্বাস্য চোখে বাইয়ের দিকে তাকিয়ে রইলেন নিষ্পলক। যে বাইয়ের সাথে বড় হওয়া, যার হাত ধরে হাঁটতে যেতেন, যে উঠতে বললে উঠতেন, বসতে বললে বসতেন, সেই বাইয়ে আজ তাকে আদেশ দিচ্ছে বাড়ি থেকে বের হওয়ার জন্য। পুরুষটা কাঁদে না, কিন্তু সেদিন ইসরাত দেখেছিল তাদের বাবার জলে চিকচিক হয়ে যাওয়া চোখ, কান্না আটকানোর বৃথা চেষ্টা। আজমল আলী আর মেহেরুন্নেসা এসবের কোনো কিছুই জানতেন না। তারা রাতের খাবার খেয়ে শোয়ার পরপরই এই ঘটনা। হেলাল সাহেবকে দমাতে এগিয়ে আসলেন সুহেব সাহেব এবং সুহেদ সাহেব। সুহেব সাহেব অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, বড় ভাই, আপনি একই বলছেন? এত রাতে মেজো ভাই বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন? আপনি রুমে গিয়ে শুয়ে পড়ুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। এখানে তো ভাইয়ের কোনো দোষ নেই। আব্বার কথায় তো এই বিয়ে হয়। তাহলে আব্বাকে গিয়ে আপনি প্রশ্ন করুন। মেজো ভাইয়া তো শুধু নিরপেক্ষ ছিলেন না, তিনি আব্বাকে উস্কেছেন না, তিনি বলেছেন বিয়ে দেওয়ার কথা। আব্বা ভালো বুঝছেন তাই এই বিয়ে দিয়েছেন। সেখানে আপনি মেজো ভাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, কারণ এই বাড়িতে যতটুকু আপনার টাকা আছে ততটুকুই আব্বারও আছে। আপনি বড় হয়ে না বুঝলে কিভাবে হবে বলুন বড় ভাই? সুহেব সাহেব এত কথা একটু শব্দ করলেন না। হেলাল সাহেব তিনি নিজের জায়গায় স্থির রইলেন। সুহেদ কিছু বলতে যাবেন, হেলাল সাহেব থামিয়ে দিলেন। চোখ ছোটো ছোটো করে পুরুষালী পুরো গলায় আওড়ালেন, আমি তোদের বড় না, তোমরা আমার বড়। আমার এই সিদ্ধান্তে কারো সমস্যা হলে সেও বাড়ি থেকে নাসিরের সাথে বের হয়ে যেতে পারে। সুহেদ তোয়াক্কা করলেন না, রাগী গলায় বললেন, মেজভাইয়া হয়ে বলে দিলেন, আপনি ভুল করছেন বড় ভাই। সম্পর্ক রক্ষা করতে গিয়ে তা আরও ভেঙে দিচ্ছেন। আপনি যদি বড় হয়ে না বুঝেন তাহলে আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই। নাসির সাহেব নিজের অস্থিরতা লুকিয়ে নিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার যখন এই ইচ্ছা তাহলে তাই হবে। আগামীকাল আমি আমার স্ত্রী সন্তান নিয়ে চলে যাব। আজকের এই ঝড়ঝাপটার রাতটুকু আপনার বাসায় থাকা দিন। এই আর্জি আপনার কাছে। আজকের জন্য এই বাড়ি ছাদ কেড়ে নেবেন না দয়া করে। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগেই গটগট পায়ে চলে গেলেন হেলাল সাহেব। বাইরে এর নির্লিপ্ততা মনে ভীষণ আঘাত হানল নাসির সাহেবের। ড্রয়িং রুমে বসে থেকে নিজ মনে শপথ নিলেন, এ জীবনে বেঁচে থাকতে এই বাড়ির সদর দরজায় ভিতরে পা মারাবেন না কোনো দিন। আল্লাহ যেন তার এই শপথ চিরকাল স্থায়ী রাখার তৌফিক দেন। রান্নাঘরে ফুপিয়ে কান্না করছেন নাজমিন বেগম। পাশে মুখ কালো করে দাঁড়িয়ে আছেন লিপি বেগম। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না মেজো, আমি কথা বলবো ওনার সাথে। ওনার এরকম সিদ্ধান্ত নেওয়ার মানেটা কি এখনও আমি বুঝতে পারছি না। লোকটা পাগল হয়ে গিয়েছে। লিপি বেগম কথা শেষ হতেই নীরের গলায় রান্নাঘরের বাইরে থেকে নাসির সাহেব বললেন, আপনার কথা বলতে হবে না ভাবি। বড় ভাইয়ের সিদ্ধান্ত আমি কখনো ফেলে দেইনি, এবারও ফেলবো না। নাজমিন যাও, গিয়ে কাপড় গুছিয়ে নাও। এ বাড়িতে যেন আমাদের কারোর একটা সুতোও না থাকে। নাজমিন বেগম এবার জোরালো শব্দে কেঁদে উঠলেন। সাথে কেঁদে উঠলেন ঝর্ণা ও রুহিণী। লিপি বেগম মুখ শক্ত করে বললেন, উনি বললেন বলেই তুমি চলে যাবে মেজো ভাই? এখানে যতটুকু উনার বাঘ আছে ততটুকু তোমারও বাঘ আছে। নাসির সাহেব অনীহা নিয়ে চলে গেলেন। পরবর্তী কথা শোনার প্রয়োজন বোধ করলেন না। লিপি বেগম মাথায় হাত দিয়ে বসে গেলেন, দেওয়ালে পিঠ ঘেঁষে মৃদু গলায় আওড়ালেন, বড় মিয়া তো বড় মিয়া, মেজো মিয়া সুবহান আল্লাহ। একজনের তুলনায় আরেকজনের রাগ জেদ বেশি। চারিদিকে ঝিঝি পোকার ডাক, বৃষ্টির তুরে গাছের ডাল মটমট করে ভাঙার শব্দ হচ্ছে, সেই সাথে উচ্চ শব্দে বজ্রপাত। কাছে কোথাও বাজ পড়েছে, সেই শব্দে পুরো সৈয়দ বাড়ি ইট পাথর কেঁপে উঠল। জাইন একবার চোখ বন্ধ জানালার দিকে চিন্তিত চোখে তাকিয়ে খালি হাতে হাতড়ে হাতড়ে কিছুটা চুপি চুপি ইসরাতের রুমের সামনে আসলো। নাজমিন বেগমের হুজ্জে সেখানে ইসরাতের মাথার পাশ ঘেঁষে চোখ বুঝিয়ে বসে আছেন নাজমিন বেগম। চোখ লেগে এসেছিল নাজমিন বেগমের। বিছনার হেডবুটে মাথা লাগিয়ে এক পাশে কাত হয়ে শুয়েছিলেন তিনি। ফিস ফিস কণ্ঠে কারোর গলার আওয়াজ শুনে ঘুম থেকে দরফর করে উঠে বসলেন।
চোখের পাতা ঝাপটে নরম চোখে চারিদিকে তাকিয়ে খোঁজ করতে লাগলেন ডেকে ওঠা মানুষটাকে। শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষ আলোয় নাজমিন বেগম দেখতে পেলেন কিশোরী বয়সের পর্দাপণ করা এক বুঝদার কিশোর দাঁড়িয়ে আছে একপাশে কাচুমাচু ভঙ্গিতে। জাইনকে একপাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে টেনে নিয়ে এসে বসালেন নিজের পাশে। কোনো প্রশ্ন করলেন না, ঠিক সময়ের অপেক্ষা করলেন। যখন ঠিক সময় আসবে তখন জাইন নিজেই কথা শুরু করবে। আর সেই ঠিক সময়ের অপেক্ষায় নাজমিন বেগম নির্লিপ্ত হয়ে বসে রইলেন জাইনের দিকে তাকিয়ে। টিকটিক করে সময় গড়ালো। বাড়ি শব্দে মোটা দেওয়ালের গড়িটি কেঁপে উঠল। নাজমিন বেগম শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষ অংশ চেপে ধরে ঘড়ির দিকে তুলে ধরলেন সময় দেখার জন্য। ঘড়ির মিনিটের কাঁটা 4:30 আটকে মোমবাতি নামিয়ে রাখলেন টেবিলের উপর। আবারও নীরবতা নেমে আসলো তাদের দুজনের মধ্যে। দূরের মসজিদ থেকে ধীরে ধীরে ফজরের আজান আসতে শুরু করেছে। নাজমিন বেগমের মধ্যে এবার কিছুটা উদ্দীপনা দেখা গেল। এতক্ষণ চুপ করে বসা নাজমিন বেগম ছটফট করতে লাগলেন। জাইন চুপচাপ নাজমিন বেগমের উদ্দীপনা ছটফট করা লক্ষ্য করল। মসজিদে ফজর আজান হতেই জাইন নিজের মুখ খুলল। মেজমা, মেজ বাবা কি ইসরাতের নতুন করে বিয়ে দিয়ে দিবে? কিশোরের এত উদ্দীপনা নিয়ে প্রশ্ন শুনে হাসলেন নাজমিন বেগম। কুচিয়ে রাখা চুলগুলো মাথায় হাত বুলিয়ে দিয়ে এলোমেলো করে দিলেন। জাইন নাজমিন বেগমের হাত নিজের মাথায় এক হাত দিয়ে চেপে রেখে চেয়ে রইল নাজমিন বেগমের দিকে, নিজের প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নাজমিন বেগম মুলায়ন কণ্ঠে বললেন, চিন্তা করো না, সব ঠিক হবে। তোমার আমানত আল্লাহ নিজে তোমার কাছে পৌঁছে দিবে ঠিক সময়ে। শুধু পড়াশোনায় মনোযোগী হও, অনেক বড় হও, যাতে যেদিন তুমি আমার মেয়েকে নিতে আসবে সেদিন আমি নির্বিঘ্নে তোমার কাছে আমার মেয়ে সঁপে দিতে পারি। বড় ভাইকে কিছু নিয়ে আবার দেশে ফিরবে, সব কিছু ঠিক করবে তুমি। তোমার কাঁধে এই বড় দায়িত্ব আমি তুলে দিলাম। আমার মান, আমার গুরুর, আমার বর্ষা তুমি ভাঙবে না। আমি জানি জাইন এমন হয়ে তৈরি হয়ে আসবে যাতে তোমার মেজ বাবা চাইলেও তোমাকে রিফিউজ না করতে পারে। মানুষ যাতে পদে পদে তোমার আচরণে মুগ্ধ হয়, আমি নিজেও যেন তার একজন হই। এখন যেমন আসো তার তুলনায় আরও বেশি বুঝদার হও। নাজমিন বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন জাইনের। জাইন সলসল চোখে নাজমিন বেগমের দিকে তাকিয়ে দু হাতে জড়িয়ে ধরল, বাঙ্গা গলায় আওড়ালো, আপনাদের অনেক মিস করব। আমাকে নাকি ইসরাতকে? জাইন লজ্জা পেয়ে মুখ গুজল নাজমিন বেগমের বুকে। নাজমিন বেগম সস্নেহে পিঠে হাত বুলিয়ে দিলেন ছেলেটার। নতুন বুড়ে ঝাপসা আলো দেখতে পেলে তাদের চলে যাওয়ার দুঃখে কিশোরের এক ছেলের ফুপিয়ে কান্না। দীর্ঘ শ্বাস ফেলে এক হাত পিঠে ও অন্য হাতে চুলে হাত বুলিয়ে দিলেন। ফিসফিস করে জাইনের উদ্দেশ্য বললেন, তুমি নতুনভাবে এসো আমাদের জীবনে। আমি ইসরাতকে তোমার অপেক্ষায় শেষ বিকালে সূর্যের আলোয় জানালার পাশে দাঁড় করিয়ে রাখবো। আমাদের এই অপেক্ষা যেন দীর্ঘ না হয়ে যায়। তুমি এসো, তাড়াতাড়ি চলে এসো। জাহিন ঘুমে বুঝে আসা চোখ কোনোরকম খোলা রেখে আওড়ালো, আমি আপনাদের দীর্ঘ অপেক্ষা করাবো না মেজমা, খুব তাড়াতাড়ি আসবো। আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো এই বাড়িতে, সব ঠিক করে দিব আমি। বাবার এই মিথ্যে অহংকার অহমিকা একদিন ভাঙবে। তিনি নিজে লজ্জিত হবেন নিজের এই দোষে। লিপি বেগম মুখ বেচার করে বসে আসলেন হেলাল সাহেবের পাশে। হেলাল সাহেব স্ত্রীর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন সামনের দিকে। কপালে গাঢ় বাজ ফেলে চেয়ে রইলেন বাহিরের দিকে। জোরের গতিতে গাছপালা হেলসে দুলছে এদিক সেদিক। সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভূত হলো পিঠে মুলায়ুন নারী হাতের স্পর্শ। কার ঘুরিয়ে পিছনে ফিরে তাকালেন। লিপি বেগম মুখ দিয়ে আকার শব্দ বের করতেই হেলাল সাহেব টুটে তর্জনীর আঙ্গুল রেখে চুপ দেখালেন। স্বামীর কাছ থেকে কথা বলার অনুমতি না পেয়ে মাথা ঝুঁকিয়ে বসে রইলেন লিপি বেগম। ধীরে ধীরে সারা দিনের ক্লান্তি নেমে আসছে শরীরে। বিয়ে বিষয়ক কোনো প্রশ্ন করতে চাইলেন না স্বামীকে, কিন্তু মুখ দিয়ে সেই বের হয়ে আসলো বিয়ে বিষয়ক প্রশ্ন। স্বামীর পিঠে হাত বুলিয়ে মৃদু গলায় আওড়ালেন, আপনি বিয়েটা মেনে নিচ্ছেন না কেন? হেলাল সাহেব চুপ থেকে চিকন লেন্সের হাই পাওয়ারের চশমাটা খুলে রাখলেন পাশের মিনি টেবিলে। বালিশ বিছনায় হেডবুটের সাথে হেলান দিয়ে রেখে নিজে আধশোয়া হয়ে শুয়ে পড়লেন। চোখের উপর ডান হাতের কবজি চেপে রেখে গম্ভীর স্বরে আদেশ করলেন, মম নেবিয়ে দাও। অজ্ঞতা লিপি বেগম নিভিয়ে দিলেন মম। মোমের শিকা নিভে যেতেই ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল পুরো কক্ষ। হেলাল সাহেব এবার নিজ থেকেই নিজের মনের কথাগুলো বলতে শুরু করলেন। আমার বন্ধু শাহেদ খানকেই তো তুমি জানো, তার মেয়ের সাথে আমি জাইনের বিয়ে ঠিক করেছিলাম। এক প্রকার বলতে পারো ওয়াদাবদ্ধ হয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আব্বা বললেন জাইনের সাথে বিয়ে দিবেন ইসরাতের। আমি প্রথমে বিরোধিতা করলেও পরে ভাবলাম আচ্ছা মেনে নেওয়া যায়, কারণ আমি ভেবেছিলাম বন্ধুর সাথে করা ওয়াদা রক্ষা করব আরও সে আর ওর বিয়ের মাধ্যমে। তবে মাঝখান থেকে আবার আব্বা আমার
না করা দেখে রেগে গিয়ে আরশের সাথে বিয়ে ঠিক করে দিলেন। লিপি বেগম আলো নিবেন্নু তাকায় হাফ ছেড়ে বাঁচলেন। কান পেতে যে বিকেলে সব শুনে নিয়েছেন তা আগুসলে চেপে গেলেন নিজের মাঝে। জিজ্ঞেস করলেন, এবার আপনি কি করবেন? হেলাল সাহেব এবার রহস্যময়ী হাসি হাসলেন। অন্ধকারে স্ত্রীর দিকে স্থির চেয়ে বলতে লাগলেন, ওদের ডিভোর্স করিয়ে দেব। লিপি বেগম আতকে উঠলেন, মুখে এক হাত দিয়ে চেপে ধরে অবিশ্বাস্য গলায় শুধালেন, আপনি পাগল হয়েছেন? নিজের ওয়াদা রক্ষা করার জন্য বিয়ে ভেঙে দেবেন? আপনি না সন্ধ্যাবেলায় বলেছিলেন পরিবার ভেঙে যাবে? তাহলে এখন কি হবে? সম্পর্ক কি এভাবে জোড়া লাগবে? আপনার এরূপ কাজে তো সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরকম অদ্ভুত চিন্তা আপনার মাথায় আসতে পারে আমি ভাবতে পারিনি। হেলাল সাহেব নিজের আত্মহমিকা বজায় রেখে বললেন, অবশ্যই আসতে পারে। আমি আমার কথা রাখতে যত নিচে নামা যায় নামবো, তবুও ডিভোর্স করাবো। লিপি বেগম দ্বিধা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। 17 বছরে এই সংসারে তিনি লোকটাকে বিন্দুমাত্র চিনতে পারেননি। তিনি মুহূর্তে গিয়ে তিনি উপলব্ধি করলেন, চিন্তায় গলায় বললেন, কিন্তু জাইন তো ডিভোর্স দিবে না ইসরাতকে। আমি কি সেটা বলেছি তোমাকে? জাইন কেন দিতে যাবে ডিভোর্স? আরশ দিবে। ছেলেটা আমার একটা কথাও ফেলে না, এবারও আবদার ফেলবে না। আপনি এরকম করছেন কেন? নুসরাতের কি হবে? ডিভোর্স দিলে তো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। হেলাল সাহেব বিরক্তির শ্বাস ফেললেন। স্ত্রীর কপালে 2 আঙ্গুল দিয়ে টুকা দিয়ে রাশবাড়ি গলায় আওড়ালেন। এটা কোনো বিয়ে ছিল না, পুতুল পুতুল খেলার মতো একটা খেলা পাবো। আর আরশকে আমি নিজের মতো করে গড়ব। এখান থেকে যাওয়ার পরপরই এসব স্মৃতি ওর মস্তিষ্ক থেকে বের করে দেব। তখন না হয় বিয়ে করে নেবে শাহেদের মেয়েকে। আর আমি তো আরশকে জীবনে কখনো আসতে দিব না এই দেশে। আরশকে দেশে আসতে না দিলে নাসিরের মেয়ের সাথেও দেখা হবে না, আর এই বিয়েও এমনিতে ভেঙে যাবে। লিপি বেগম স্বামীর দিকে ঘৃণ্য দৃষ্টি দিলেন। অন্ধকারে যা উপলব্ধি করতে পারলেন না হেলাল সাহেব। উল্টো পাশ ফিরে শুয়ে পড়লেন লিপি বেগম। স্বামী নামক পুরুষটার প্রতি বৃতৃষ্ণায় তীব্রতর গতিতে বেড়ে যেতে লাগলো। নিজের বৃতৃষ্ণা লুকিয়ে মৃদু গলায় স্বামীকে সাবধান করলেন, উপরে একজন আছেন। আজকের বিয়েকে আপনি যেখানে অস্বীকার করছেন সেখানে স্বয়ং আল্লাহ তার দরবারে কবুল করেছেন, আর তার ইচ্ছে হয়েছে বলেই এই বিয়ে হয়েছে। আপনি আমি কেউ নই যে এই বিয়ে ভেঙে দিব। এই ধরনের পাপে লিপ্ত হবেন না, আমি আপনাকে সাবধান করছি। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন, আরশের বিয়ে করতে কোনো সমস্যা হবে না, কারণ পুরুষদের 4টা বিয়ে জায়েজ। কিন্তু মেয়েটার কি হবে? না পারবে বিয়ে করতে, না পারবে কাউকে নিজের সাথে জড়াতে, আর না পারবে আপনার ছেলের কাছ থেকে ডিভোর্স নিতে। আপনি নিজের আহমিকা বজায় রাখার জন্য কতটা নিচে নেমে গিয়েছেন তা আপনি কল্পনা করতে পারবেন না। লিপি বেগমের এত কথা একটাই উত্তর করলেন না হেলাল সাহেব। লিপি বেগমের ইচ্ছে করলো এক দলা তুতু স্বামী মুখে ছুঁড়ে ফেলার, কিন্তু সেই সাহস তার নেই। চুপচাপ এক পাশে ফিরে মটকা মেরে শুয়ে রইলেন ফজরের আজানের আগ পর্যন্ত। একবারে ফজরের নামাজ শেষ করে 2 চোখ বুঝলেন তিনি। পাড়ি জমালেন নিদ্রার দেশে। সারা রাত বৃষ্টির পর স্নিগ্ধ এক বুড়ে শুরু হলো। পৃথিবী তখন ঠান্ডা বাতাসে তরতাজা। হাতের বাহুতে জোরালো ধাক্কায় চোখ হাত দিয়ে উঠে বসলো নুসরাত। এক চোখ খুলে সামনে তাকিয়ে আবার বসে বসে ঝিমোতে লাগলো। আরশ কিছুক্ষণ বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে নিজের খড়খড়ে হাতে ট্যাপ ট্যাপ করে গালে থাপ্পড় মারল নুসরাতের। গালে হাতের স্পর্শ যখন জোরালো হলো, তখন চোখ 2 হাত দিয়ে ডলে সামনে তাকালো ঝিমানো নিয়ে। মুখে হাত রেখায় হাই তুলে আর মুড়া বাংলো ছোট্ট মেয়েটা। আরশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে বাজ ফেলল। সকাল সকাল আরশের মুখ দর্শন হতে বিরক্তিতে কপালে মাঝ বরাবর বাজ পড়ল। আপনা আপনি এক ব্রু উপরের দিকে উঠে গেল, টুট বেঁকে গেল এক পাশে। আরশ চুপচাপ দাঁড়িয়ে শুধু লক্ষ্য করল নুসরাতের বিকৃতি গোটা মুখ। আর ধৈর্য রাখতে পারল না, নিজের গম্ভীর্য ধরে রেখে বড় মানুষের মতো বলে, শুনলাম আজ তোরা চলে যাচ্ছিস। এই কথা বলতেই নুসরাতের চোখের সামনে ভেসে উঠল বাবার জলে চিকচিক করা চোখ। সে ঘুম থেকে উঠেছিল নিচতলায় যাওয়ার জন্য। প্রতিমধ্যে হেলাল সাহেবের অপমানমূলক বাক্য শুনে সে পর্দার আড়ালে লুকিয়েছিল। তখন মেয়েটা কানে সব কথা এসেছে। একবার উকি মেরেছিল রেলিং ধরে। তখন জলে চিকচিক করতে থাকা বাবার চোখ সে দেখাছে। বুকের ভেতর দরফর করে কোথাও কিছু একটা দুপ করে জ্বলে উঠল। চোখে মুখে কালো করে পা দিয়ে টাইলসের মধ্যে নখ দিয়ে খুঁচাতে লাগলো। আরশ এটাও লক্ষ্য করলো খুব নিপুণভাবে। নুসরাতের রাগ সামলানোর চেষ্টা তার কাছে অসাধারণ লাগলো। ব্রু চুটকে আরশ চুলগুলো ব্রেকবাস করলো। 2 হাতে আড়াআড়ি বুকে বেঁধে বাপ নিয়ে দাঁড়িয়ে বলল, যা বলতে এসেছিলাম, তোর আর আমার তো গতকাল বিয়ে হচ্ছে, আর আমাদের পরিচয়ও বেশি দিনের নয়। তোর সাথে আসলে কথা বলতে আমার ইন্টারেস্ট আসে না, বুঝিস? যাই হোক, তো তোকে কয়েকটা অ্যাডভাইস দিয়ে আসলাম।
যেহেতু আমি তোর স্বামী, কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবি, কারণ আমি যখন দেশে আসবো তখন যেন তোকে এরকম এসে পাই। নাম্বার 1 অ্যাডভাইস, স্লিম হবে। মোটা মেয়ে আমার পছন্দ না। আর এখন তুই যে মোটা, দেখলেই ইচ্ছে করে ফুটবল খেলি তোকে বল বানিয়ে। রোগা হবি, বুঝতে পারছিস? অ্যাডভাইস নাম্বার 2, তোর এই গায়ের রঙটা আমার আসলে পছন্দ না। সকালে তুই সাদা হয়ে যাস, দুপুরে দেখি লাল, গোসল করলে দেখি শ্যামলা, আর বিকালে হলে দেখি তুই কালো। গিরগিটির মতো রং পরিবর্তন করে তোর এই গায়ের রং। এখন তোর কাজ হলো ক্রিম মেখে কালো হবি, না হলে সাদা হবি, যে কোনো একটা হবি। অ্যাডভাইস নাম্বার 3, আমি দেশে আসি বা না আসি, মেজ বাবার যদি তোর বিয়ে দিতে চায় তুই বলবি আমি বিবাহিত মহিলা, আমার স্বামী আছে যে প্রবাসে, সে আসলেও আমার স্বামী, না আসলেও আমার স্বামী, তার অপেক্ষা করে এই জীবন আমি কাটাতে চাই, তবুও বিয়ে নামক দ্বিতীয় সম্পর্কে জড়াবো না। অ্যাডভাইস নাম্বার 4, আমার স্মৃতিগুলো বলবি না, যদি ভুলে যাস তাহলে দেওয়ালের সাথে 2টো বাড়ি দিবি মাথায়, তাহলে আবার তোর স্মৃতি চলে আসবে। আর আমাদের বিয়ের ডেট মনে রাখবি, প্রতি বছর এই দিনে আমাকে একটা করে মেসেজ লিখবি, নাম্বার তো আছেই তোর কাছে। অ্যাডভাইস নাম্বার 5, ছেলেবন্ধু বানাবি না, আর এই ফুলা ফুলা গালগুলো যেন এরকম থাকে। তোর মুখের মধ্যে এই একটা জিনিস আমার পছন্দ, বুঝেছিস? চাইলে আরও একটু খেয়ে গাল ফুলাতে পারিস। অ্যাডভাইস নাম্বার 6, মেজ বাবার কাছ থেকে যত টাকা নিবি তার একটা লিস্ট রাখবি, যাতে ভবিষ্যতে যখন আমি আয় করব তখন মেজ বাবার সব টাকা তাকে ফিরিয়ে দিতে পারি। আর আমাকে একদম সাধারণ নিবি না, বুঝেছিস? তোর সাথে একটা সিক্রেট শেয়ার করি, তুই তো এখন নিজের মানুষ। ওই না দেশে না আমার একটা গার্লফ্রেন্ড আছে, নাম ফ্লোরা। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, আর গালগুলো এত গোলাপি, কী বলবো তোকে। মেয়েটাকে দেখলেই তুই দেখতেই থাকবে, সামনে দেখলে মন চাইবে একটা চুমুটুমু খেয়ে ফেলতে। তাই বলে মনে করিস না আমি চুমু খেয়েছি। আমার মন চেয়েছিল, আমি নিজেকে বলেছি চুপ, অন্যের বউয়ের দিকে তাকাস, তোর চোখগুলো গেলে দেওয়া উচিত। আরেকটা কথা, মেয়েটাকে দেখলেই ইচ্ছে করে গাল টিপে দিতে। আরশের বকবক শুনে নুসরাত শব্দ করে শ্বাস ফেলল, 2 হাত দিয়ে কান চেপে ধরে চুপ উল্টে একটা শব্দ করলো। গাল টিপে দিতে ইচ্ছে করে, গলা টিপে দিতে ইচ্ছে করে না? আরশ পকেটে হাত পুরে কান পেতে বলল, কি আবার বল, ঠিক শুনতে পাইনি কিছু না। আরশ নুসরাতের পাশ ঘেঁষে বসলে সিঙ্গেল বেডে আরাম করে বসে গলা খাকরি দিয়ে নিজের গলা পরিষ্কার করে নিয়ে আওড়ায়। আচ্ছা, ফ্লোরার কথা অন্য একদিন বলবো, আজ তাক তোকে অ্যাডভাইসগুলো আগে দিয়ে দিই। অ্যাডভাইস নাম্বার 7, লম্বা বেশি হবে না, 5 ফুট 2-3 হলে চলবে, বা 4 ফুট 11 ইঞ্চি হলেও চলবে। আমার আবার লম্বা মেয়ে পছন্দ না। খাটো হবে, এখন তো খাটো আমার পেটে এসে পড়িস। যখন আমাদের অনেক বছর পর দেখা হবে তখন যেন তুই আমার মুখোমুখি হলে আমার পেটে এসে পড়িস, আর আমি চোখে তোর দিকে তাকাতেই যেন বুঝে যাই ওইটা তুই কালিয়ানি মসি, যেই কালীকে আমি দীর্ঘ কয়েক বছর আগে বিয়ে করেছি। অ্যাডভাইস নাম্বার 8, কিউট হবি না, আর নেকা তো একদমই হবে না। মানুষের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবি, মারামারি করিস, যদি পারিস তো কুপাকুপিও শিখিস, ভবিষ্যতে কাজে লাগবে। ঝগড়াতে নিজের দোষ যদিও তাকে তবুও মানবি না, বলবি আমার দোষ না, এটা আপনার দোষ। অ্যাডভাইস নাম্বার 9, ফ্লেট জুতো পরবি, ওই যে কি বলে স্লিপার, ওইসব। মেকআপ করবি না, কাপড় পুরনো সিরা ফাটা পরবি, যাতে মানুষ দেখলে বলে তুই ওই বাড়ির কাজের বেডি। অ্যাডভাইস নাম্বার 10, লাফালাফি করবি বেশি করে, অন্না পড়বি। আমার দেওয়া সব অ্যাডভাইস অক্ষরে করে মানবি, আর বিশেষ করে দ্বিতীয় বিয়ে করবি না। এরকম কোনো প্রপোজাল আসলে রিজেক্ট করবি, আমার অপেক্ষায় থাকবি। 20 বছর 30 বছর পর আমি না আসলেও আমার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকবি, তবুও দ্বিতীয় বিয়ে করবি না। আমার কানে যদি বিয়ে বিষয়ক কোনো কিছু আসে তাহলে ওখান থেকে বসে তোকে বটি দিয়ে কূপ মারবো, নয়তো বটি তোর মুখের উপর ছুঁড়ে মারবো, যাতে তোর মুখের নকশা বদলে গিয়ে বিয়ের শখ আজীবনের জন্য গুছিয়ে যায়। আমি কিন্তু নিজের অধিকারের বিষয়ে খুব সেন্সিটিভ, যা আমার তা পিওর আমার থাকবে, অন্য কেউ এতে নজর দিবে না, আর তুই অন্য কাউকে নজর দিবি না। সেকেন্ড হ্যান্ড মাল আমি ঘৃণা করি, আমার সংসার জীবনে সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে সংসার করব, কীরকম হয়ে যায় না? তাই একদম বেশি বেশি উড়বি না, ওখানে বসে ডানা কেটে সাটাই করে দেবো, তারপর ভালো করে উড়বি আর গান গাইবি, পাঞ্চি বানু উড়তি ফিনু মাস্ত গা গান মে। নুসরাত বিরক্তি নিয়ে আরশের বক্তৃতা চুপচাপ গিলল। অতঃপর আরশের জ্ঞান দেওয়া শেষ হওয়ার পর সে বলল, এবার আমি বলি। আরশ চুপ করে বসল, মাথা নাড়িয়ে ইশারা করলো কথা বলার জন্য। নুসরাত 2 হাত কুলের উপর রেখে আরশের দিকে এক পলক তাকিয়ে বলে, এত আপনার বিরক্তিকর বাধ্যবাধকতা আমি শুনলাম, এবার আমার কথা আপনি শুনুন। এই যে আপনার চুলগুলো আমার মোটেও পছন্দ না, দেখলে ইচ্ছে করে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। তার আগে আপনাকে আমার
আগাগুড়া একদম পছন্দ না, তাই আপনার গরু মার্কার অ্যাডভাইস শুনতে আমার বই গেছে। আরস চোয়াল শক্ত করে চেয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত অদর এলিয়ে হেসে বিছনায় থেকে নেমে যেতে নেবে আরস হাত চেপে দৌড়ে দাঁড় করালাম। দাঁত চেপে হিসে বলল, নুসরাত একদম বেশি কথা বলবি না, যা বলেছি তা চুপচাপ শুনবে। আর উড়াউড়ি তো একদমই না, নেভার। যেটা আমার সেটা আমার, তাতে কারোর বাঘ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো, গট ইট। নুসরাত হাত ছাড়িয়ে নিয়ে চোখ উল্টে নিল, মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক গলায় আওড়ালো, যেটা আমার সেটা আমার, তাতে কারোর বাঘ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো, গট ইট।